এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। জয়ী দুই প্রার্থীর শপথ ঘিরে জটিলতা আজও অব্যাহত। এই দুই জয়ী প্রার্থীর দাবি যে তাদের বিধানসভাতে শপথ বাক্য পাঠ করাতে হবে, যেখানে বিধানসভার স্পিকার তিনিও কিন্তু একই বক্তব্য রাখছেন এবং সেই কারণে এখনো পর্যন্ত তারা ধর্নায় রয়েছেন। তাদের শপথ গ্রহণ করানো হোক, না হলে তারা কাজ শুরু করতে পারছেন না, বক্তব্য এমন চাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। যাব রণজয়ের কাছে। রণজয়, এখনো পর্যন্ত এই জটিলতা অব্যাহত, কবে এই দুই জয়ী প্রার্থী শপথ নেবেন কেউ জানেন না। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চলে গিয়েছেন দিল্লিতে। সংবিধান বলছে যে বিধায়কদের সমস্ত রকম শপথ গ্রহণের দায়িত্ব তিনি রাজ্যপালই নিয়ে থাকেন বা রাজ্যপালের এখতিয়ারভুক্ত থাকে। সেক্ষেত্রে কি সেই জায়গা থেকে তিনি এতটা কঠোর হচ্ছেন? দেখো, এই মুহূর্তে বলা যেতেই পারে যে এই দুই উপনির্বাচনে জিতে আসা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক এবং ভগবানগোলার বিধায়ক হচ্ছেন রেয়াত হোসেন সরকার। এই দুই বিধায়কের শপথ সংকট অব্যাহত। আমরা দেখেছি যে গতকাল আমরা যে চিত্রটা দেখেছি, বিধানসভার গাড়ি বারান্দার সামনে সিঁড়িতে তাদের বসে থাকতে দীর্ঘ প্রায় 5 ঘন্টা সময় তারা সিঁড়িতে বসেছিলেন, অবস্থান চালিয়েছিলেন এবং তারা যখন সিঁড়িতে বসছেন তার আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন রাজ্যপালের জন্য এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন স্পিকার যে সেক্রেটারিয়েট তৈরি রয়েছে, রাজ্যপাল এসে এই দুই বিধায়ককে বিধানসভা এসে শপথ গ্রহণ করাতে পারেন। অন্যদিকে তুমি জানো যে 26 তারিখ শপথ গ্রহণের জন্য আগেই চিঠি দেওয়া হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন 21 তারিখ যদি আমাকে চিঠি দেওয়া হয় দেবেন, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় এবং চিঠি লিখে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রেয়াত হোসেন সরকারের কাছে। এই মুহূর্তে গতকাল যে চিত্রটা আমরা দেখেছি, অবস্থানে সামিল হয়েছিলেন দীর্ঘ 5 ঘন্টা সময়, আজকেও কিন্তু একই অবস্থা, আজকেও এবং সেই জায়গা থেকে আজকে রাজ্যপাল তিনি জেলেরা তাদের শপথ কিভাবে হবে স্পিকারের দ্বারাই যে এই শপথ। আমরা দেখুন কনস্টিটিউশনের ঊর্ধ্বে কি আর বলবো, কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ গেলে আমরা সেটা প্রতিবাদ করব এবং করছিও। ডক্টর বি আর আম্বেদকরের কোটেশন নিয়ে বসেছি আমরা, যে আমাদের কিন্তু এখানে বসার কথা নয়, এটা মানে প্রধান তারা পেয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার একমাত্র এখতিয়ারভুক্ত রয়েছে গোটা বিষয়টি শপথ গ্রহণের মুহূর্তে স্বয়ং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে এই বিষয় নিয়ে শপথ সংকট নিয়ে মুখ খুলেছেন এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যখন সায়ন্তিকাদের চিঠি পাঠানো হয়েছে, প্রসঙ্গত উল্লেখযোগ্য 21 তারিখে প্রথম রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন, কিন্তু রেয়াত সাহেবকে অনেক পরে তিনি চিঠি পাঠিয়েছেন। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমরা এনকেটিভিতে দর্শকদের ইতিমধ্যেই সেই বিষয়টা আমরা দেখেছি এবং সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, একজন মহিলা বিধায়ক তিনি রাজভবনে গিয়ে তিনি শপথ নেবেন, সেটা কিন্তু যথেষ্ট ইনসিকিউর। আজকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম বিস্ফোরক মন্তব্য সায়ন্তিকার শপথ নিয়ে কি বলবেন? না, উনি বিস্ফোরক মন্তব্য কিছু দেননি, উনি সত্যিটা বলেছেন। হ্যাঁ, ঠিকই তো, আমাদের তো একটা সন্দেহের জায়গা থাকছেই। আমরা এগুলো বলতে চাইছিলাম না, ওনার সম্মান করে, ওনার চেয়ারের সম্মান করে, কিন্তু দেখুন না, মানে মানে প্র্যাকটিক্যালি যেটা ঘটেছে সেটা তো একটু সন্দেহজনকই। যে বাই ইলেকশন তো দুটো অ্যাসেম্বলিতে হয়েছে, একটা অ্যাসেম্বলিতে কেন বিধায়ককে তার কাছে শুধু চিঠি যাবে, সেখানে আমার অফিসকেও কোনো ইন্টিমেশন দেওয়া হচ্ছে না, শুধু আমাকে একা চিঠি পাঠানো হচ্ছে। কেন যাবো আমি? আমার সহকর্মীকে পাঠানো হয়নি চিঠি, সেও তো জিতেছে। একটা অফিসিয়াল প্রোটোকল অনুযায়ী তো চিঠিটা একসাথে ইস্যু করা হবে। স্পিড পোস্টে নয়, ভগবান গোলা পৌঁছাতে 2 দিন দেরি হলো, কিন্তু মেলটা তো পৌঁছাতে দেরি হবে না। আমার অনেক 2-3 দিন পর ওনার কাছে গেছে, যখন সবাই মানুষ জেনে গেছে যে আমাকে ডাক পাঠানো হয়েছে। উনি নিজেও জানতেন না, প্রেস মিডিয়া ওকে জিজ্ঞাসা করেছে ওনাকে, রিয়াদ দাকে, যে আপনার কাছেও এসছে, তখন উনি বলছেন না আমার কাছে এখন আসেনি, হয়তো আসবে। তার মানে যায়নি চিঠি। রিয়াদ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং তিনি বলেছেন যে কোনো রকম ইন্টিমেশন পাননি রাজভবন থেকে, যখন আপনি পেয়ে গিয়েছেন। তোমরা তো এটা সাক্ষী, কারণ উনি তখন বলেছিলেন না, তো তোমরা তো সাক্ষী, এটা তো আমি তো মিথ্যা কথা বলছি না, এটা প্রমাণই হয়ে গেল। তো এটা তো একটা সন্দেহের ব্যাপার না। আর দেখো, যা সমস্ত আমরা শুনেছি, দেখেছি নিউজ চ্যানেল মিডিয়ায়, সত্যি কি মিথ্যা আমি সে বিষয়ে বলবো না, কিন্তু শোনার পর তো মনে তো একটা কোথাও না কোথাও একটা মনে হবেই না, যে আমাকে একা ডাকা হলো এরকম, যে আমার অফিসকে জানানো হচ্ছে না যে তারা তাদের অফিসিয়ালসদের পাঠাবে অফিসিয়াল কাজ করার জন্য, আমার সহকর্মীকে যে জিতেছে ভোটে তাকে জানানো হচ্ছে না, আমাকে শুধু জানানো হচ্ছে, এটা মনে তো একটা হবেই না। একটা প্রশ্ন কিন্তু এখান থেকে শুরু হচ্ছে যে
দীর্ঘ সময় ধরে চলছে। 6-8 তারিখে আপনারা জিতে এসেছেন এবং তারপরে এতগুলো দিন চলে গিয়েছে। আজকে 27 তারিখ, 26 তারিখে শপথ নিয়ে অনেক জলঘোলা এবং তারপরে অবস্থানে বসেছেন। আজকে 24 ঘন্টা পর একই অবস্থানে রয়েছেন আপনারা। এই শপথ সংকট কতদূর যাবে, মানে কতক্ষণ আর অপেক্ষা করবেন, কি পদক্ষেপ নেবেন আগামী সময়ে? আমরা কোথায় পদক্ষেপ নেওয়ার জায়গায় আছি বলুন তো? আমরা তো খালি আবেদন করার জায়গা আছে। মানুষের ভোটে জিতে এসেও ভিক্ষে করতে হচ্ছে মনে হচ্ছে, যে আমাদের শপথ গ্রহণ করেন ভিক্ষে করতে হচ্ছে, যে আমাদের কাজটা করতে দিন না, আমাদের সুযোগটা দিন কাজ করার। মানে গণতন্ত্রের কি পর্যায়ে পৌঁছানোর পরে এই বিষয়টা হতে পারে সেটা আপনারা বুঝে নিন, যে গণতন্ত্রের কোন মানে হতাশার জায়গায় পৌঁছানোর পর আজ এই অবস্থা হচ্ছে, যে ইলেকটেড প্রতিনিধিদের নিজেরা কাজ করতে চাইছে সেটার জন্য শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, কনস্টিটিউশনাল হেড সেই সুযোগ করে দিচ্ছেন না, তাই জন্য তাদের অবস্থানে বসতে হচ্ছে। এটা তো খারাপ লাগে না? কনস্টিটিউশনাল হেড তিনি এই মুহূর্তে দিল্লিতে গিয়েছেন এবং গতকাল অবস্থানে বসার পরে এখনো পর্যন্ত কিন্তু তার তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে কোনো মেসেজ আসেনি ব্যক্তিগতভাবে দুই বিধায়কের কাছে বা স্পিকার বিধানসভার কাছে। ব্যক্তিগত কোনো মেসেজ চাইছিও না, সরি। অফিসিয়ালি এই শপথ সংক্রান্ত বিষয় কোন রকম আপনারা অবস্থানে যখন বসেছেন সেই বিষয়ে কিন্তু এই বার্তা ইতিমধ্যেই তার কাছে চলে গিয়েছে। যখন তিনি কলকাতায় ছিলেন দুপুর 3টে নাগাদ তিনি কলকাতা ছেড়েছেন, তারপর তিনি দিল্লিতে চলে গিয়েছেন, তখন আপনারা অবস্থানে ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত 24 ঘন্টা পরে ফের অবস্থানে রাজভবনের তরফ থেকে কোনো বার্তা আসেনি, স্পিকারের কাছে বা বিধানসভাতেও আসেনি। এরকম যদি অবস্থা চলতে থাকে সায়ন্তিকারা কোথায় যাবে? একদম কি রাষ্ট্রপতির কাছে তারা অনুযোগ জানাবেন? দেখি আমাদের দল যেটা ডিসাইড করবে সেটাই আমরা করব। আমাদের নেত্রী যা বলবে, মুখ্যমন্ত্রী যা বলবে সেটাই আমরা করব, আমাদের মাননীয় স্পিকার যা বলবেন সেটাই আমরা করব। উনি আসলে কিছুটাই মানে খুবই হয়তো একটা সেকশনকে খুশি করার জন্য, নমিনেটেড হওয়ার জন্য আগামীতে কোথাও বা কোথাও ইয়ে করার জন্য উনি বলছেন, হয়তো কোনো একটা সেকশনকে খুশি করার জন্য। কিন্তু ওনার মনে রাখতে হবে যে আমাদের মানে ইলেকটেড প্রতিনিধিদের অনেক দায়বদ্ধতা থাকে না। আমরা না কাজটা করলে মানুষ আমাদের ওপর থেকে বিশ্বাস ভরসা সব তুলে নেবে না। আমাদের উচিত না এটা করা। ওদের ভোটে আমরা জিতেছি, যদি ওদের জন্য কাজ না করি এটা তো উচিত না। না, আমার নিজের গিল্ট ফিলিং হচ্ছে। বোঝাই যাচ্ছে যে গতকালে যে অবস্থানে ছিলেন সায়ন্তিকারা, আজকেও যে তারা সেই একই অবস্থানে রয়েছেন এবং এখান থেকে একটাই বার্তা দেওয়ার চেষ্টা সায়ন্তিকা বা রেয়াত হোসেন সাহেবের, যে তারা কিন্তু এই শপথ নিয়ে তাদের অ্যাকচুয়াল জমি তারা ছাড়বেন না। সরকার তার বক্তব্যটাও শুনতে চাইবো খুব ছোট করে। মূর্তির নিচে শুধু আমরা জানতে চাইবো যে আজকে গতকালের এই অবস্থানের পরে আজকেও কিন্তু জারি রয়েছে আপনাদের অবস্থান এবং আপনারা এখান থেকে এতটুকু সরছেন না আপনাদের দাবি থেকে। শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যে চিত্রটা দেখা যাচ্ছে রাজ্যপালের তরফে বা রাজভবনের তরফে কালকে অবস্থানে বসার পরেও কোনো রকম কিন্তু মেসেজ এখনো পর্যন্ত বিধানসভায় আসেনি, আপনাদের কাছেও আসেনি। যদি শেষ পর্যন্ত রাজ্যপাল গভর্নর সাহেব তিনি যদি নিশ্চুপ থাকেন, তাহলে সায়ন্তিকা, রেহাত সাহেব তারা কি করবে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল? দেখুন, আমরা যেটা ভাবনা চিন্তা করেছি, যদি আমাদের কোনো সুরাহা না হয় আমরা নিশ্চয়ই প্রেসিডেন্টের কাছে যাব। কনস্টিটিউশনাল যিনি হেড আছেন আমাদের, প্রেসিডেন্টের কাছে যাব, প্রেসিডেন্টের কাছে গিয়ে দরবার করব, প্রেসিডেন্টকে আমরা আপিল জানাবো যে এটা কেন একটা বিমাতৃসুলভ আচরণ কেন আমাদের সঙ্গে ঘটবে। গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একরকম আইন, আমাদের দুজনের ক্ষেত্রে কেন অন্যরকম আইন বা আমাদের মানে ধারা প্রচলিত হবে বা ট্র্যাডিশনটা বদলাবে, এটা আমাদের একটা জানার বিষয়। আজকে আমরা দেখতে পাচ্ছি বি.আর. আম্বেদকর তিনি যেখানে এই কনস্টিটিউশনে তিনি উপনির্বাচনে জিতে আসা বিধায়করা তারা যে সরাসরি ভাবে শপথ নিতে পারবে এবং ইমিডিয়েটলি স্পিকারের কাছে নিতে পারবে, সেই সম্মিলিত স্টেটমেন্ট নিয়ে আপনারা রয়েছেন এবং হাতে আপনাদের সংবিধান রয়েছে। কি বার্তা দিতে চাইছেন এই জায়গা থেকে, কাকে বার্তা দিতে চাইছেন? দেখুন, আমাদেরকে সবার এটা জানা দরকার। মানুষ তো দেখুন সবাই কি সংবিধান সম্বন্ধে বা বিধানসভা সম্বন্ধে বা কি আইন আছে, কি ধারা আছে, সবার তো জানা সম্ভব নয়। তো এটাই আমরা জানাতে চেয়েছি সাধারণ মানুষকেও, যে আমাদের বি.আর. আম্বেদকর যিনি সংবিধানের যিনি রচয়িতা, তিনি নিজে বলেছেন যে মিড টার্মে যিনি বা যারা জিতে আসবেন স্পিকার তাদের ওথ দিতে পারেন। তো এই বিষয়টা তিনি নিজে বলে গেছেন। তো তার ঊর্ধ্বে তো আমরা কেউ নই, না কনস্টিটিউশনাল হেড, না গভর্নর, না রাষ্ট্রপতি, না আমি, না আপনি, কেউ নই। রেয়াজ সাহেব এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু পরিষ্কারভাবে চায় এবং তারা এখন এই অপেক্ষাতেই রয়েছেন কবে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে এবং কিভাবে কার কাছে শপথ বাক্য পাঠ করবেন, গোটা বিষয়টাই এখন ধন্তে রয়েছে। ধন্যবাদ রণজয়, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।